এই লোকটা পাবলিক প্লেসে তার গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করতে চাইছে, কিংবা ইচ্ছে করে সে গাড়ি নিয়ে সবাইকে উড়িয়ে দিচ্ছে। এছাড়াও দুনিয়ার এমন কোনো পাগলামি নেই যে সেটা করতে বাদ দিচ্ছে। কিন্তু কেন? আসলে তাকে এমন একটা ড্রাগস দেওয়া হয়েছে যেটা থেকে বাঁচতে হলে তাকে সব সময় দৌড়ের উপর থাকতে হবে। তাকে যত রকমের এক্সাইটেড কাজ আছে সবকিছু একের পর এক করে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে। এখন সেটা না হলে সে মাত্র 1 ঘন্টার মধ্যেই শেষ। প্রশ্ন হলো তার এই অবস্থার পিছনে কে দায়ী, আর এই 1 ঘন্টার মধ্যে ফাইনালি তার সাথে কি হয় তার উত্তর পেতে আমাদের দেখতে হবে ক্র্যাঙ্ক মুভিটার এক্সপ্লেনেশন, যেখানে গল্পের শুরুতে আমরা দেখতে পাই চেলিয়াস নামের এক মাফিয়াকে। তার সাথে কিছুক্ষণ আগে এমন এক ঘটনা ঘটেছে যা অবিশ্বাস্য। সে আজ যখন ঘুম থেকে ওঠে তখন সে অনুভব করে তার পুরো শরীর অস্বাভাবিকভাবে কাজ করছে। তার হাত কাঁপছে, পুরো মাথা প্রচন্ড ব্যথা, মনে হচ্ছে সে যেন মরতে চলেছে। কিন্তু এই সবকিছু কেন হচ্ছে সে কিছুতেই বুঝতে পারছে না। এভাবে বিছানা থেকে নিচের তলায় এলে সে দেখতে পায় একটা ডিভিডি ডিস্ক, যেখানে লেখা রয়েছে এফইউ। প্রচন্ড অসুস্থতা নিয়ে সে যখন ভিডিওটা প্লে করে তখন যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কেননা সে দেখতে পায় রিক নামের এক মাফিয়া ক্যামেরায় বলছে, অনেক বার বেড়েছিল তোর, তাই এই নে তোকে থামানোর ওষুধ দিলাম। এই বলে সে তার গায়ে একটা ভয়ানক চাইনিজ ড্রাগ ইনজেক্ট করে দেয়। এছাড়াও সে জানায় এই মাদক একবার শরীরে ঢুকলে মানুষ সাধারণত 1 ঘন্টা বাঁচতে পারে, তবে তার আগ পর্যন্ত শরীরে চলতে থাকে অসহ্য যন্ত্রণা। তবে এর হাত থেকে বাঁচতে হলে তাকে নিতে হবে একটা অ্যান্টিডোট, যা কেবল আছে রিকের কাছে। এই সব বলে রিক একটা হাসি দিয়ে ভিডিও শেষ করে। ঠিক এই মুহূর্তে চেলিয়াস এখন কি করবে তা কিছুই বুঝতে পারে না, তবে সে জানে যে বেঁচে থাকতে হলে তাকে রিককে খুঁজে বের করতে হবে। সেই অনুসারে সে পাগলের মতো ছুটতে থাকে তাকে ধরার জন্য। কিন্তু প্রশ্ন হলো রিক কেন তাকে এই বিষাক্ত ড্রাগস দিয়ে মারতে চাইছে? আসলে চেলিয়াস কয়েকদিন আগে জন কিম নামের একজন চাইনিজ গ্যাংস্টারকে মেরে ফেলেছিল, আর সেই প্রতিশোধ নিতে কেউ একজন তাকে শেষ করতে চাইছে। কিন্তু লাস্টে এমন কিছু রিভিল হবে যা তোমার পুরো হুঁশ উড়িয়ে দেবে। সেই জন্য পুরো ভিডিওটা না টেনেই দেখতে থাকো। এদিকে বাইরে বের হয়ে সে কল দেয় তার পার্সোনাল ডক্টরকে, কিন্তু ডক্টর লাস ভেগাসে তখন স্পা নিতে ব্যস্ত। ইতিমধ্যে এই ড্রাগস তার শরীরে ছড়িয়ে পড়ে কাজ শুরু করে দেয়। তার হৃৎপিণ্ড মাঝে মাঝে একদম স্লো হয়ে যাচ্ছে। এমন অবস্থায় সে কল দেয় তার বন্ধু কাইলোসকে। তাকে পুরো কাহিনী জানানোর পর সে বলতে থাকে যেভাবেই হোক রিকের আস্তানা যেন সে খুঁজে বের করে, কেননা তার হাতে আছে মাত্র 1 ঘন্টা সময়। এই সব কথা বলার পর চেলিয়াস সোজা চলে যায় একটা ক্লাবে, যেখানে কিছু আফ্রিকান গ্যাং থাকতো। তাদের কাছে রিকের খোঁজ পাওয়া যাবে বিধায় সে এখানে এসেছে। কিন্তু ওই গ্যাং জানায় যে রিক তার কাছ থেকেও মোটা অঙ্কের টাকা মেরে পালিয়েছে, তাই সেও তাকে খুঁজছে। এদিকে সময়ের সাথে সাথে তার অবস্থা আরো খারাপ হতে শুরু করে। তখন সে ভাবে হয়তো কোকেন নিলে কিছুটা ইমপ্রুভ হতে পারে, তাই সে ওই মাফিয়াদের কাছ থেকে কিছু কোকেন নিয়ে তা ইনহেল করে। কিন্তু এতে সে মাত্র কয়েক মিনিটের জন্যই গুড ফিল করে, কিন্তু পরে আবার যা হওয়ার তাই। তখনই চেলিয়াস একটা জিনিস আবিষ্কার করে। সে দেখতে পায় যে যখন সে উত্তেজিত ছিল বা অ্যাটাকিং মোডে রাশে ছিল তখন তার এমন খারাপ লাগা কাজ করছিল না, কিন্তু যেই না সে একটু রিল্যাক্স হয়েছে তখনই তার আবার শরীর খারাপ হচ্ছে। তার মানে এই ড্রাগস হয়তো ইন্টেন্স মুডে থাকলে স্লো কাজ করে, তাই সে এবার ইচ্ছে করেই তাদের সাথে আবারও গ্যাঞ্জাম বাঁধিয়ে পালাতে থাকে। এরপর সে গাড়িতে উঠলে তার কাছে ফোন আসে ডক্টরের। ডক্টর তার সব সিমটম শুনে বলে যে তোমাকে যে সিনথেটিক ড্রাগস দেওয়া হয়েছে তার নাম বেজিং ককটেল। এটা এমন এক ড্রাগস যা মানুষের অ্যাড্রেনালাইন বা ডোপামিনকে ব্লক করে দেয়। এটা মূলত হর্স রেস শুরুর আগে ঘোড়াদের দেওয়া হয়, যাতে সেই ঘোড়া একদম দৌড়ের মধ্যে থাকে। তবে মানুষের শরীরে এই মাদক ঢুকলে এটা সরাসরি অ্যাড্রেনার্জিক সিস্টেমকে আক্রমণ করে। আসলে স্বাভাবিক অবস্থায় শরীর নিজে থেকে অ্যাড্রেনালিনের মাত্রা ঠিক রাখে, তবে এই মাদক সে পুরো প্রক্রিয়াটাকে ভেঙে দেয়, যার ফলে সে যখন দৌড়াচ্ছে, ভয় পাচ্ছে কিংবা ফাইটিং করছে তখন তার শরীর নতুন করে অ্যাড্রেনালিন যোগ করছে, যার কারণে ড্রাগসটা কিছুক্ষণের জন্য স্লো ডাউন হয়ে পড়ছে। তাই এই মুহূর্তে চেলিয়াসকে বাঁচতে হলে শুধু দৌড়াতে হবে, কিন্তু শুধু দৌড়ালেই কাজ হবে না। প্রতিটা মুহূর্তে তার শরীরকে এমন একটা অবস্থায় রাখতে হবে যেখানে তার অ্যাড্রেনালিন ক্রমাগত বের হতে থাকে। ডক্টর আরো জানায় যে সে 2 ঘন্টার মধ্যে লস এঞ্জেলেসে পৌঁছাবে।
যাবে। তবে ততক্ষণ জেলিয়াসকে যে কোনো উপায়ে নিজেকে সক্রিয় রাখতে হবে। তাকে ফাইট, ফিয়ার, মিউজিক, এমনকি প্রয়োজনে ইন্টিমেটও হতে হবে অ্যাড্রেনালিন হ্রাস করার জন্য। মানে বুঝতেই পারছো জেলিয়াসের অবস্থা কতটা খারাপ। তো নিজের অ্যাড্রেনালিন অ্যাক্টিভ করার জন্য সে চলে যায় একটা সুপার শপে, আর এখানে এসে সে সব ধরনের কোল্ড ড্রিঙ্কস, সুইটস এসব নিতে থাকে, কেননা এই সব কিছু আমাদের ব্লাডে সুগার স্পাইক করে অ্যাড্রেনালিন বাড়িয়ে দেয়। সেখান থেকে সব কিছু নিয়ে সে একটা ট্যাক্সিতে উঠে পড়ে আর ঝকঝক করে একের পর এক ড্রিঙ্কস করতে থাকে। এতে করে ড্রাগসের প্রভাব বেশ খানিকটা কেটে যায়। তবে এবার জেলিয়াস সোজা চলে যায় তার মাফিয়া বস কার্লোসের বাড়িতে। এই কার্লোসের আন্ডারে সে হিটম্যান হিসেবে 10 বছর ধরে কাজ করছে। এখানে সে তার কাছে এই ড্রাগস এর ব্যাপারে হেল্প চায়, কিন্তু কার্লোস কেবল আফসোস করা ছাড়া কিছুই করে না। সে বলে যে তুই এই অবস্থায় কিছুই করতে পারবি না, বরং কোন নিরাপদ জায়গায় গিয়ে চুপচাপ নিজে মরে যা। তখন জেলিয়াস বুঝতে পারে যে তার বস ইচ্ছে করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, ফলে সে আর কোনো কথা না বাড়িয়ে আবারও বেরিয়ে পড়ে অ্যান্টিডোটের সন্ধানে। এরপর জেলিয়াস আবারও ডক্টরের ফোন পায়। এবার সে জানতে পারে আরো ডিটেলস। সে বলে যে ন্যাচারাল অ্যাড্রেনাল হ্রাস করে বেশিক্ষণ টেকা যাবে না, তাই তাকে যে কোনো হসপিটালে গিয়ে অ্যাপিনেফ্রিন ইনজেকশন নিতে হবে। এটা হলো একটা সিনথেটিক ও আর্টিফিশিয়াল ডোপামিন, যা কার্ডিয়াক পেশেন্ট ও ডিপ্রেস রোগীদের দেওয়া হয়। ফলে এটা নিলে তার বডি আরো কিছু সময় পাবে টিকে থাকার জন্য। তবে সে সাফ জানিয়ে দেয় যে এই এপিনেফ্রিন তাকে অনলি 2 সিসি নিতে হবে, এর বেশি নিলে বিপদ আরো বেড়ে যাবে। তবে সব কথা জেলিয়াসের শোনার কোনো টাইম নেই, তাই দ্রুত সে চলে যেতে থাকে হসপিটালের দিকে। কিন্তু পথের মধ্যে তার বন্ধু কাইলো তাকে ফোন দিয়ে জানায় যে সে ওই রিকের ছোট ভাই প্রিন্সকে একটা নাইট ক্লাবে দেখতে পেয়েছে। এই কথা শুনে সে হসপিটালে না গিয়ে ওই ক্লাবে হাজির হয়ে যায়, আর সুযোগ বুঝে রিকের ছোট ভাইকে উদাম মেরে তার হাত কেটে ফেলে। তারপর ফাইনালি তাকে হেডশট দিয়ে সে খতম করে দেয়। সব কিছু করার পর সে রিককে কল দিয়ে জানায় যে তোর ভাই তো শেষ, এখন যদি তুই আমাকে অ্যান্টিডোট না দিস তাহলে নেক্সট তোর পালা। কিন্তু জেলিয়াসের ফোন পেয়ে রিক তো পুরো শক, কেননা এতক্ষণ তার বেঁচে থাকার মোটেও কথা না। এছাড়াও ভাই হারানোর শোকে সে তো আরো বেশি পাগল হয়ে যায়। মোট কথা খেলা এখন পুরো জমে গেছে। তবে এর পরপরই জেলিয়াস চলে যায় একটা হসপিটালে। সেখানে গিয়ে সে এই এপিনেফ্রিন চেয়ে বসে। তবে সাধারণত কোনো প্রেসক্রিপশন ছাড়া এই মেডিসিন কাউকে দেওয়া হয় না। তবে সেখানকার এক লোক বলে যে তোমার পাশে যে নোজাল স্প্রেটা আছে সেটাতেও নাকি এপিনেফ্রিন আছে, তাই এটা দিয়ে আপাতত কাজ সারতে পারো। এই কথা শোনার পর জেলিয়াস একের পর এক নোজাল স্প্রে দিয়ে কাজ সারতে থাকে, কিন্তু ইতিমধ্যে তার এই অদ্ভুত আচরণের জন্য পুলিশ তার পিছে পড়ে যায়। এবার আর কোনো উপায় না পেয়ে জেলিয়াস সরাসরি একটা ইমার্জেন্সি মেডিকেল অফিসারকে জিম্মি করে ফেলে। এরপর তার কাছে সে এপিনেফ্রিন ইনজেকশন চেয়ে বসে। ডক্টর এসব দেখে তো ভয় থরথর করে কাঁপে। এদিকে পুলিশ তার কাছে আসলে সেও পুলিশের উপর গুলি চালিয়ে বুঝিয়ে দেয় যে কাছে আসলে সে তাদের মেরে লাশ বানিয়ে দেবে। এই সব দেখে ফাইনালি ওই ডক্টর তাকে এপিনেফ্রিন ইনজেকশন দিয়ে দেয় এবং জেলিয়াস লিফটে ঢুকে পড়ে সেটার পুরো সিরিঞ্জ নিজের বডিতে ইনজেক্ট করে। কিন্তু দাঁড়াও, ডক্টর তো কেবল তাকে 2 সিসি নিতে বলেছিল, তার মানে তাড়াহুড়োয় সে এই মেডিসিন ওভারডোজ নিয়ে ফেলেছে। আর এর ফলে তার বডির মধ্যে এবার এমন এক ভাইস চলে আসে যে সে আর স্থির থাকতে পারে না। তখন জেলিয়াস একদম পাগলা ঘোড়ার মতো ছুট দিতে শুরু করে। এই অবস্থাতে সে আবারও ডক্টরকে কল দিলে ডক্টর এটা শুনে আটকে ওঠে। সে হতাশ গলায় বলে যে এই পরিমাণ এপিনেফ্রিন একসাথে শরীরে গেলে হৃৎপিণ্ড মারাত্মক দ্রুত গতিতে চলতে থাকে। এছাড়াও পুরো শরীরে ব্লাড ফ্লো এমন ভাবে বেড়ে যায় যে তখন মনে হয় এই বুঝি চোখ নাক দিয়ে রক্ত বের হয়ে যাবে। এখন যেহেতু সে ওভার অ্যাড্রেনালিন নিয়ে ফেলেছে, তাই এই মুহূর্তে তার কাজ হবে সেটার ব্যবহার করা। মানে এখন তাকে আরো বেশি বেশি ক্রেজি কাজকর্ম করতে হবে। তাকে ফাইটিং, রানিং, কামনা বাসনা সবকিছু বেশি বেশি পূরণ করতে হবে যাতে দ্রুত ওই অ্যাড্রেনাল রাশ শেষ হয়। এই সব কথা বলা শেষে ইতিমধ্যে সে খেয়াল করে যে এই ইনজেকশনের কারণে তার ব্লাড ফ্লো এতটাই বেড়ে গেছে যে তার মানদণ্ড একদম 90 ডিগ্রি হয়ে গেছে, যার ফলে সে এখন ওই কাজ করার জন্য খুব বেশি ক্রেভিং শুরু করে দেয়। তার মানে এখন যে করেই হোক তাকে রোমান্স করে এই ড্রাগসের প্রভাব কমাতে হবে। তাই সে এবার কল দিয়ে বসে তার গার্লফ্রেন্ড ইভকে। বুঝতেই পারছো আজকে গার্লফ্রেন্ডের কপালে কি এক শনি অপেক্ষা করছে।
তবে না, সে তার কাছে এসে তাকে এখান থেকে সরিয়ে নিতে চায়, কেননা রিক ইতিমধ্যে তাকেও মারার হুমকি দিয়েছিল। তবে এখানে তোমাদের জানিয়ে রাখি যে জেলিয়াস কিন্তু তার গার্লফ্রেন্ডের কাছে একজন গেম ডেভেলপার, অর্থাৎ তার বান্দা যে শত শত মানুষ মেরে ফেলেছে এটা সে জানেই না। এখানে জেলিয়াস এখনো তার পরিচয় গোপন করে তাকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। তবে ইতিমধ্যে রিকের গুন্ডারা সেখানে এসে পড়লে জেলিয়াস তাদের একদম গোপনে মারতে শুরু করে, কেননা তার বেবির সামনে মারলে তো নিজের পরিচয় সে ধরা খেয়ে যাবে। তাই সে এমন স্টাইলে সবাইকে শেষ করে যা পুরো ইমপ্রেসিভ। তো এই কাজ শেষ করার পর জেলিয়াস এবার ফাইনালি তাকে রিভিল করে দেয় যে সে কোনো গেম ডেভেলপার না, বরং সে হচ্ছে একজন হিটম্যান। এই সব কথা শুনে তো ইভ বিশ্বাসই করে না, কিন্তু তখন জেলিয়াস এমন এক কথা বলে যা শুনলে তুমিও শক্ট হয়ে পড়বে। এখানে দেখানো হয় সেই প্রথম সিন যেখানে ডন কিমকে সে মারতে গিয়েছিল। তার মিশন ছিল ডনকে শেষ করে দেওয়া, কিন্তু হুট করে জেলিয়াস তার সিদ্ধান্ত পাল্টে তার জীবন ভিক্ষা দিয়ে দেয়। জেলিয়াস জানায় যে সে এই পথ থেকে দূরে চলে যাবে, এর জন্য সে আর ডনকে মারতে চায় না। তবে জেলিয়াস তাকে বলে যে তুমি যে বেঁচে আছো এটা যেন কেউ জানতে না পারে। এই বলে সেদিন সে জনকে না মেরে বাঁচিয়ে দেয় এবং এই পথ থেকে ফিরে আসতে চায়। তবে রিক মনে করেছে যে সে ডনকে মেরে ফেলেছে, তাই হয়তো তাকেও সরিয়ে দেওয়ার জন্য সে এই ড্রাগস জেলিয়াসকে পুশ করে দিয়েছে। এছাড়াও জেলিয়াস তাকে জানায় এই ড্রাগস থেকে বাঁচতে হলে তাকে কি কি করতে হচ্ছে। ঠিক এমন সময় জেলিয়াসের আবারও বুকে ব্যথা শুরু হয়ে যায়। ওই যে বলেছিলাম একটু রিল্যাক্স হলে সব শেষ, তাই এখন যেহেতু সে রিল্যাক্স এই কারণে বেচারা মরতে বসেছে। ঠিক এই মুহূর্তে জেলিয়াস এমন কিছু করে যা দেখার আগে বাচ্চারা ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দাও। বাইরে ভাই, জেলিয়াস এখানে তার অ্যাড্রিনাল রিলিজ করার জন্য এই বাজারের মধ্যেই ইভার সাথে করতে চায়। ইভা তো এই সব কথা শুনে তাকে এক চপার পিটিয়ে নেয়, কিন্তু তার জীবন বাঁচানোর এখন একটাই উপায়, আর তা হলো রোম্যান্স। তাই তো লজ্জা সরবের মাথা খেয়ে তারা শত শত মানুষের সামনে কার্যপ্রণালী শুরু করে দেয়। এদিকে ক্রিয়াকাল চলার সময় কাইলো তাকে ফোন দিয়ে জানায় যে রিককে নাকি সে একটা ওয়্যার হাউসে দেখতে পেয়েছে। এইটা শুনেই মাঝপথে জেলিয়াস তাকে ধরতে যায়, কিন্তু মেইন কাহিনী হলো কাইলোকে রিক আগে থেকে কিডন্যাপ করে তাকে সিস্টেমে এখানে নিয়ে এসেছে। তবে সবকিছু জেলিয়াস কিছুই না জেনে সেদিকে রওনা হয়ে যায়। তবে পথের মধ্যে আবারও তার হার্ট বন্ধ হয়ে যেতে শুরু করে। সেই সময় ওই ট্যাক্সি ড্রাইভার তাকে একটা লোকাল হার্ডকোর ড্রাগস দিয়ে বলে যে এটা নাকি কোকেনেরও বাপ। এই কথা শুনে জেলিয়াস তা নিয়ে ঝকঝক করে মেরে দেয়। সে ভাবে সার এমনিও মরবো অমনিও মরবো, তাই যা পাই তাই খেয়ে আপাতত বাঁচি। তবে দেখা যায় এই ড্রাগস খেয়ে জেলিয়াস পুরো স্বাভাবিক হয়ে যায় কিছুক্ষণের জন্য। তার ব্রেন আগে থেকেও আরো বেশি ভালো কাজ করতে শুরু করে দিয়েছে, যার ফলে একটু স্বাভাবিক হয়ে সে চলে আসে সেই স্থানে যেখানে কাইলো তাকে আসতে বলেছিল। কিন্তু এখানে এসে সে বুঝতে পারে তাকে কি ভয়ানক ফাঁদে আটকে ফেলা হয়েছে। তবে তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো আর একটা নিউজ। এখানে উপস্থিত আছে তাদেরই কার্লোসের গ্যাং মেম্বার। এই সব দেখে জেলিয়াস মনে করতে থাকে তাহলে এই চাইনিজদের সাথে তার বস কার্লোসও জড়িত আছে। তখন তার গ্যাং এর একজন সিনিয়র সব কাহিনী তাকে খুলে বলে। সে পরিষ্কার বলে দেয় যে কার্লোস আর রিক এই দুজনে মিলে পুরো পরিকল্পনা করেছে। আর এখানে সেই প্রশ্নের উত্তর মেলে যে কার্লোস কেন তাকে সেদিন সাহায্য করলো না। আসলে কার্লোস শুরু থেকেই সব জানতো। সে জেলিয়াসকে দিয়ে জন কিমকে সরানোর পরিকল্পনা করেছিল, তারপর পুরো এলাকার মাদক ব্যবসা নিজ হাতে নেওয়ার ছক কষেছিল। এরপর জেলিয়াসকে মাদক দিয়ে চিরতরে সরিয়ে দেওয়ার প্ল্যান করে সে, কারণ জেলিয়াস তার সব নারী নক্ষত্রের রাজ সাক্ষী, যার ফলে তাকে সরিয়ে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখানে রিক তো ছিল কেবল এই কার্লোসের হুকুমের দাস। এই সব শুনে জেলিয়াস একদম হতাশ হয়ে পড়ে, যার জন্য সে বছরের পর বছর কাজ করছে সেই মানুষটা এখন তাকে মারতে চায়। সে এতক্ষণ শুধু রিককেই শত্রু ভেবেছিল, তবে আসল শত্রু ছিল তার নিজের বস। আজ ঠিক এই মুহূর্তে খবর আসে যে কাইলোকে রিকের লোকরা ইতিমধ্যে হত্যা করে ফেলেছে। এই কথা জেনে সে আর চুপ থাকতে পারে না, ফলে জেলিয়াস তার ভয়ঙ্কর রূপ দেখিয়ে সবাইকে চপকাতে শুরু করে। ঠিক এই মুহূর্তে তার গার্লফ্রেন্ড ইভ সেখানে উপস্থিত হলে পরিস্থিতি আরো জটিল হয়ে যায়। এভাবে অসাধারণ এক ফাইটিং করে ফাইনালি সে ইভকে নিয়ে নিরাপদে গাড়িতে উঠে পড়ে ঠিকই, কিন্তু এটা করতে গিয়ে সে ইতিমধ্যে পায়ে গুলি খেয়ে যায়। কিন্তু গুলি খেয়েও তার পায়ে কোনো সে ফিল পায় না, যার ফলে সে একটা দোকানে এসে অনেকগুলো পেরেক কিনে নেয়।
এরপর সেই ব্যারেক দিয়ে তার ভেঙে যাওয়া হাড্ডিকে সে জোড়া লাগায়। মানে কি আর বলবো, এই মুভিতে যে এত কড়া লেভেলের সিন আছে তা বলার বাইরে। এবার চিলিয়াস সিদ্ধান্ত নেয় যে সে সরাসরি কার্লোসের মুখোমুখি হবে, তবে তার আগে চিলিয়াসের কিছু ট্রিটমেন্ট দরকার। এখন ডক্টর তাকে একটা সলিউশন বানিয়ে তার বডিতে ইনজেক্ট করে দেয়। সে জানায় যে এই সলিউশনটা তোমাকে টেম্পোরারি ভাবে ঠিক রাখতে পারে, তবে এর কার্যকারী ক্ষমতা মাত্র 1 ঘন্টা। এরপরে আমার হাতে আর কিছুই করা থাকবে না, তাই যা করতে হবে এর মধ্যে তোমাকে সারতে হবে। আর তোমার এই রোগের একমাত্র ভরসা হচ্ছে অ্যান্টিডোট। এই সব শুনে চিলিয়াস এবার ভিতর থেকে ভেঙে যায়, কারণ সে ইভকে কথা দিয়েছিল যে সে আবারও ফিরে আসবে। কিন্তু এখন যে পরিস্থিতি তাতে তার বেঁচে থাকাটা এক প্রকার মিরাক্কেল। এরপর ডক্টর তাকে আরো একটা সলিউশন বানিয়ে দেয় যাতে সে ক্যারি করতে পারে। এই পোর্টেবল সলিউশন সে তখন ইউজ করতে পারবে যখন তার বেশি খারাপ লাগবে। এই সব সেট হয়ে গেলে চিলিয়াস এবার বেরিয়ে পড়ে সরাসরি কার্লোসের সাথে দেখা করতে। তবে তার আগেই প্রথমে সে কল করে বসে রিককে। রিক তো চিলিয়াসের ফোন পেয়ে পুরো তবদা খেয়ে যায়। এই বান্দা এখনো কিভাবে বেঁচে আছে এটা তার মাথাতেই আসছে না। তখন চিলিয়াস সাফ জানিয়ে দেয় যে সে যদি মরে তাহলে সবাইকে নিয়ে মরবে। তখন রিক জানায় তার অ্যান্টিডোট এখনো তার কাছে আছে, সে যদি এটা নিতে চায় তাহলে যেন শহরের সবচেয়ে বড় সিকিউর জায়গায় চলে আসে। এই সব শুনে চিলিয়াস ফাইনাল ডিল করার জন্য কার্লোসের সাথে মিট করতে রাজি হয়ে যায়। এই বলে চিলিয়াস তার পোর্টেবল সলিউশন ও স্যুট পরে বেরিয়ে যায় কার্লোসের আস্তানার উদ্দেশ্যে। এবার সে সাথে নিয়ে আসে সেই সলিউশনটাও, তাই যখনই একটু খারাপ লাগে তখনই সে সেটাকে অল্প অল্প করে ইনজেক্ট করে নেয়। তবে যাওয়ার সময় তার মধ্যে নানা ধরনের হ্যালুসিনেশন হতে থাকে। এমন অবস্থায় সে কি করে পুরো একটা গ্যাং এর সাথে পেরে উঠবে সেটা সে নিজেও জানে না। তবে এভাবে সে ওই বিল্ডিং এ পৌঁছালে প্রথমে কার্লোসের বাহিনী তার কাছ থেকে বন্দুকটা ক্যাপচার করে নেয়। এরপর চিলিয়াস সরাসরি পৌঁছে দেখতে পায় রিক ও কার্লোস একসাথে বসে আছে। তখন তার আর বুঝতে বাকি থাকে না যে এই কার্লোসই সব কিছুর পিছনের আসল গুরু। চিলিয়াসকে দেখে কার্লোস বলে, আরে তুই তো দেখি কই মাছের প্রাণ, যেখানে তোর 1 ঘন্টার মধ্যে মরার কথা ছিল সেখানে তুই কিভাবে 12 ঘন্টা বেঁচে থাকলি, এটাই তুমি রাখছো। তখন আবারও চিলিয়াসকে রিচেক করা হলে এবার তার কাছে সেই সলিউশনটা পাওয়া যায়। এটা দেখে কার্লোস তো আরো বেশি অবাক। সে বুঝতে পারে যে এই ড্রাগস কে ফাঁকি দিতে চিলিয়াস কোন লেভেলের জিনিয়াস পদ্ধতি আবিষ্কার করে ফেলেছে, আর এই কারণে সে মূলত এতক্ষণ টিকে আছে। এদিকে রিককে ছাগলের বাচ্চা বলে গালি দিতে সে প্রচন্ড ক্ষেপে গিয়ে চিলিয়াসকে মেরেই ফেলতে চায়। তবে কার্লোস তাকে থামিয়ে একটা ব্রিফকেস থেকে ইনজেকশন বের করে। এটা দেখে চিলিয়াস বুঝতে পারে যে এটাই হয়তো অ্যান্টিডোট, কিন্তু না, কার্লোস জানায় এটা সেই ভয়ঙ্কর ড্রাগস বেজিং ককটেল, যা আবারও তাকে পুশ করা হবে। তার মানে কার্লোস নগদ পল্টি নিয়ে এখানে চিলিয়াসকে শেষ করতে চাইছে। তবে ঠিক সেই মুহূর্তে চিলিয়াস এমন এক কাণ্ড করে বসে যা দেখে সবাই পুরো বোকা বনে যায়। সে নিজের আঙ্গুলকে বন্দুকের মতন করে সবার দিকে পয়েন্ট করে। এটা দেখে তো সবাই হেসেই বাঁচে না, মনে করে যে এই বেটা মরার আগে পাগল হয়ে গেল কিনা। কিন্তু এরপর সে আঙ্গুল দিয়ে ট্রিগার টানতেই সেখান থেকে বুলেট বেরিয়ে একটার মাথার খুলি উড়ে যায়। মানে কি হচ্ছে এসব? চিলিয়াসকে সুপার পাওয়ার পেয়ে গেল নাকি? আরে না না, আসল কাহিনী হলো চিলিয়াসের পিছন থেকে কেউ একজন রিয়েল বন্দুক দিয়ে শুট করেছে। আর এই মানুষগুলোকে সেটা জানলে তুমি আরো বেশি এক্সাইটেড হয়ে যাবে। বলে তো এই মানুষগুলো হলো ডন কিমের লোক। মনে আছে তো সেই ডনকে যাকে চিলিয়াস সেদিন প্রাণে বাঁচিয়েছিল? আজ সেই ডন নিজে এসেছে তাকে বাঁচাতে। এই দৃশ্য দেখে কার্লোস যেন ভূত দেখার মতন করে লাফিয়ে ওঠে। জন এখনো কিভাবে বেঁচে আছে আসলে কেউই তো জানতো না যে জন এখনো বেঁচে রয়েছে। তাই সেদিন তাকে বাঁচিয়ে দেওয়ার কারণে আজ চিলিয়াস নিজেও ফাইটিং করার সুযোগ পেয়ে গেল। আর জন ও তার প্রতিদান হিসেবে কার্লোস বাহিনীর উপরে শুরু করে এক তুমুল লড়াই। দুই পক্ষের মধ্যে গুলির বৃষ্টি শুরু হয়ে যায়। মুহূর্তে মরতে থাকে দুই গ্যাংয়ের মেম্বাররা। এরই মাঝে চিলিয়াস টার্গেট করে কার্লোসকে। তার একটাই ধান্দা, যেভাবে হোক তাকে বাঁচিয়ে অ্যান্টিডোট নেওয়া। কিন্তু কার্লোস নানা কাহিনী করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। ওদিকে একটা গ্রেনেড ছুড়ে মারা হলে কার্লোস তার নিজের গার্ডকে দিয়ে সেই গ্রেনেড থেকে বেজে ফেরে, আর এরপর দৌড়ে চলে আসে হেলিকপ্টারের উদ্দেশ্যে। ইতিমধ্যে পুরো শহরের সিকিউরিটি চারিদিক থেকে তাদের ঘিরে রেখেছে। বিল্ডিং এর নিচে চলছে লাইভ টেলিকাস্ট, আর তার মধ্যে রিক ও চিলিয়াস একে অপরকে ধরাশায়ী করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। এখানে যে লেভেলের ফাইটিং দেখানো হয়েছে সেটা এক কথায় টপ নচ। তো
এভাবে প্রায় শেষের দিকে কার্লোস কোনো মতে হেলিকপ্টারে উঠে পড়তে সক্ষম হয়। তবে ততক্ষণে জেলিয়াস এসে তাকে ধরে ফেললে ঠিক এমন সময় রিক পিছন থেকে এসে জেলিয়াসের ঘাড়ে আবারও বসিয়ে দেয় সেই ডেডলি ড্রাগস। তার মানে তো বুঝতেই পারছো, যা একটু সে রিকভারি করেছিল এখন আর কোনো উপায় নেই তার বেঁচে থাকার। এদিকে কার্লোস নিজের যান বাঁচাতে পাইলটকে ফ্লাই করতে বলে। তবে এখানেই ঘটে অন্য কাহিনী। রিক এসে যখন বুঝতে পারে যে এখন তার আর কোনো দরকার নেই, তখন রিক নিজে কার্লোসের বুকে গুলি চালিয়ে তার কেচ্ছা খতম করে দেয়। এরপর পাইলটকে জিম্মি করে যেই না সে পালিয়ে যেতে চায়, তখন পিছন থেকে চমদূতের মতন এসে হাজির হয় জেলিয়াস। এবার শুরু হয় এই মুভির সবচেয়ে ইন্টেন্স ফাইট। হেলিকপ্টার উঠছে আকাশে আর ঝুলন্ত অবস্থায় জেলিয়াস রিকের সাথে ফাইট চালিয়ে যাচ্ছে। এখনো জেলিয়াস আশায় আছে যে হয়তো অ্যান্টিডোটটা সে উদ্ধার করতে পারবে, কিন্তু এই মুহূর্তে রিক তাকে জানায় যে সেই অ্যান্টিডোট তার কাছে নেই। এই কথা শুনে জেলিয়াস বুঝতে পারে যে তার সব আশা শেষ। তাই তো সে এবার রিককে নিয়ে হেলিকপ্টার থেকে জাম্প দেয়। আকাশ থেকে পড়ার সময় সে নিজের প্রতিশোধ নিতে রিকের ঘাড় মোটকে তার ভবলীলা সাঙ্গ করে দেয়। আর ফাইনালি নিজে প্রস্তুত হয় মৃত্যুর মুখোমুখি হতে। তবে নিচে পড়তে পড়তে সে তার গার্লফ্রেন্ডকে একটা ভয়েস মেসেজ পাঠায়, আর সেখানে সে তার ভালোবাসার সব কথা জানায়। ঠিক এর পরই মুহূর্তেই বিশাল গতিতে সে আছড়ে পড়ে একটা গাড়ির উপর। তবে এ কি কাণ্ড, এত উপর থেকে পড়েও জেলিয়াসের এখনো চোখের পাতা নড়ছে। তার মানে কি সে আদৌ বেঁচে ছিল, নাকি এখানেই সব শেষ? এর উত্তর পাওয়া যায় মুভির পার্ট 2 তে। ক্র্যাঙ্ক দ্য হাই ভোল্টেজে জেলিয়াসের সাথে কি হয়েছিল তা বলা হয়েছে। সুযোগ পেলে সেটার এক্সপ্লেন হবে এই চ্যানেলে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।